শব্দের ভেতরে লুকিয়ে থাকে কত না অনুভূতি, কখনো আনন্দ, কখনো অবাক করা এক বিষাদ। এই তো সেই মুহূর্তগুলো নিয়েই বেঁচে আছে সাহিত্যের প্রতিটা চরিত্র, প্রতিটা গল্প। আমরা সেই অনুভূতিগুলোকে আবার ছুঁয়ে দেখি, ঠিক যেমন একসময় ছুঁয়েছিলাম রূপকথার পাতায়। চলুন আবার ডুব দিই গল্পের জগতে, যেখানে প্রতিটা শব্দ আপনাকে নিয়ে যায় এক নতুন অনুভবে। সাহিত্যম, শব্দের ভিতর গল্প আর গল্পের ভেতর জীবন। শ্যামপুর গ্রামে সেদিন নন্দোৎসব। শ্যামপুরের পাশের গ্রামে আমার মাতুলালয়। চৌধুরী বাড়ির উৎসবে আমার মামার বাড়ির সকলের সঙ্গে আমারও নিমন্ত্রণ ছিল, সুতরাং সেখানে গেলাম। গ্রামের ভদ্রলোকেরা একটা শতরঞ্জি পেতে বৈঠকখানায় বসে আসর জমিয়েছেন। আমার বড় মামা বিদেশে থাকেন, সম্প্রতি ছুটি নিয়ে দেশে এসেছেন। সবাই মিলে তাকে অভ্যর্থনা করলে। এই যে আশুবাবু, সব ভালো তো? নমস্কার। নমস্কার। একরকম চলে যাচ্ছে। আপনাদের সব ভালো? ভালো আর কই, জ্বর জারি সব, ম্যালেরিয়ার সময় এখন, বুঝতেই পারছেন। আপনার সঙ্গে এটি কে? আমার ভাগ্নে সুশীল আজই এসেছেন, নিয়ে এলাম তাই। বেশ করেছেন, বেশ করেছেন। আনবেনই তো। কি করেন বাবাজি? এখানে আমি মামাকে চোখ টেপবার সুবিধে না পেয়ে তার কনিষ্ঠাঙ্গুলি টিপে দিলাম। অফিসে চাকরি করে কলকাতায়। বেশ বেশ, এসো বাবাজি, বসো এদিকে। মামার আঙুল টিপবার কারণটা বলি। আমি কলকাতার বিখ্যাত প্রাইভেট ডিটেকটিভ নিবারণ সোমের অধীনে শিক্ষানবিশি করি। কথাটা প্রকাশ করবার ইচ্ছা ছিল না আমার। নন্দোৎসব এবং আনুষঙ্গিক ভোজন পর্ব শেষ হলো, আমরা বিদায় নেবার জোগাড় করছি। এমন সময় গ্রামের জনৈক প্রৌঢ় ভদ্রলোক আমার মামাকে ডেকে বললেন, কাল আপনাদের পুকুরে মাছ ধরতে যাওয়ার ইচ্ছা আছে, সুবিধে হবে কি? বিলক্ষণ, খুব সুবিধা হবে। আসুন না গাঙ্গুলি মশাই, আমার ওখানেই তাহলে দুপুরে আহার আদি করবেন কিন্তু। না না, তা আবার কেন? আপনার পুকুরে মাছ ধরতে দিচ্ছেন এই কত, আবার খেয়ে বিব্রত করতে যাব কেন? তাহলে মাছ ধরাও হবে না বলে দিচ্ছি। মাছ ধরতে যাবেন কেবল এই এক শর্তে। গাঙ্গুলি মশাই হেসে রাজি হয়ে গেলেন। পরের দিন সকালের দিকে হরিশ গাঙ্গুলি মশাই মামার বাড়িতে এলেন। পল্লীগ্রামের পাকা ঘুঘু মাছ ধরায়, সঙ্গে 6 গাছা ছোট বড় ছিপ, 2খানা হুইল লাগানো, বাকি সব বিনা হুইলের। টিনে ময়দার চার, কেঁচো, পিঁপড়ের ডিম, তামাক খাওয়ার সরঞ্জাম, আরও কত কি। এলাম বড়বাবু আপনাকে বিরক্ত করতে। একটা লোক দিয়ে গোটা কত কঞ্চি কাটিয়ে যদি দেন, কেঁচোর চার লাগাতে হবে। এখন বসবেন না ওবেলা? না, এবেলা বসা হবে না। মাছ চারে লাগাতে 2 ঘন্টা দেরি হবে, ততক্ষণ খাওয়া দাওয়া সেরে নেওয়া যায়। একটু সকাল সকাল যদি আহারের ব্যবস্থা। হ্যাঁ হ্যাঁ, সব হয়ে গেছে। আমিও জানি আপনি এসেই খেতে বসবার জন্য তাগাদা দেবেন। মাছ যারা ধরে তাদের কাছে খাওয়া টাওয়া কিছুই নয়, খুব জানি। আর ঘণ্টাখানেক পরে জায়গা করে দেব খাওয়ার। যথাসময়ে হরিশ গাঙ্গুলি খেতে বসলেন এবং একা প্রায় 3 জনের উপযুক্ত খাদ্য উদরসাৎ করলেন। আমি কলকাতার ছেলে, দেখে তো অবাক। গাঙ্গুলি মশাই, আর একটু পায়েস? তা একটুখানি না হয়, ওসব তো খেতে পাই নে। একা হাত পুড়িয়ে রেঁধে খাই, বাড়িতে মেয়ে মানুষ নেই। বৌমারা থাকেন বিদেশে আমার ছেলের কাছে, কে ওসব করে দেবে? গাঙ্গুলি মশাই কি একাই থাকেন? একাই থাকি বই কি, ছেলেরা কলকাতায় চাকরি করে। আমার শহরে থাকা পোষায় না। তাছাড়া কিছু নগদ লেনদেনের কারবারও করি, প্রায় 3000 টাকার ওপর। টাকায় 2 আনা মাসে সুদ। আপনার কাছে আর লুকিয়ে কি করব? কাজেই বাড়ি না থাকলে চলে কই।
লোকে প্রায় আসছে টাকা দিতে নিতে। গাঙ্গুলি মশাই এই কথাগুলি যেন বেশ একটু গর্বের সঙ্গে বললেন। গাঙ্গুলি মশাইকে আমার বেশ লাগলো। মাছ ধরতে ধরতে আমার সঙ্গে তিনি অনেক গল্প করলেন। থাকেন তিনি খুব সামান্যভাবে, কোনো আড়ম্বর নেই, খাওয়া দাওয়া বিষয়ে কোনো ঝট নেই তার। এই ধরনের অনেক কথাই হলো। মাছ তিনি ধরলেন বড় বড় দুটো, ছোট গোটা 4-5। আমার মামাকে অর্ধেকগুলি দিতে চাইলেন। কেন গাঙ্গুলি মশাই, পুকুরে মাছ ধরতে এসেছেন, তার খাজনা নাকি? আরে রামু, তাই কি বলেছি? রাখুন অন্তত গোটা 2। না গাঙ্গুলি মশাই, মাফ করবেন, তার নিতে পারবো না, ও নেওয়ার নিয়ম নেই আমাদের। মামা নিতে চাইলেন না। অগত্যা গাঙ্গুলি মশাই চলে গেলেন। আমায় বলে গেলেন, তুমি বাবাজি একদিন আমার ওখানে যেও একটা ছুটিতে, তোমার সঙ্গে আলাপ করে বড় আনন্দ হলো আজ। কে জানতো যে তার বাড়িতে আমাকে অল্প দিনের মধ্যেই যেতে হবে, তবে সম্পূর্ণ অন্য কারণে, অন্য উদ্দেশ্যে। গাঙ্গুলি মশাইয়ের সঙ্গে খোশ গল্প করার জন্য নয়। গাঙ্গুলি মশাই চলে গেলে আমি মামাকে বললাম, আপনি মাছ নিলেন না কেন? উনি দুঃখিত হলেন নিশ্চয়ই। তুমি জানো না, নিলেই দুঃখিত হতেন, উনি বড় কৃপণ। তা কথার ভাবে বুঝেছি। কি করে বুঝলে? অন্য কিছু নয়, বউ ছেলেরা কলকাতায় থাকে, উনি থাকেন দেশের বাড়িতে। একটা চাকর কি রাঁধুনি রাখেন না? হাত পুড়িয়ে এ বয়সে রেঁধে খেতে হয়, তাও শিকার, অথচ হাতে 2 পয়সা বেশ আছে। আর কিছু লক্ষ্য করলে? বড় গল্প বলা স্বভাব, আমার ধারণা একটু বাড়িয়েও বলেন। ঠিক ধরেছ, মাছ নিইনি তার আর একটি কারণ, উনি মাছ দিয়ে গেলে সব জায়গায় সে গল্প করে বেড়াবেন, আর লোকে ভাববে আমরা কি চামার পুকুরে মাছ ধরেছে বলে ওর কাছ থেকে মাছ নিয়েছি। না মামা, এটি আপনার ভুল। কথা ভাববার কারণ কি লোকেদের? তা কখনো কেউ ভাবে? তা যাই হোক, মোটের উপর আমি ওটা পছন্দ করি না। উনি একটা বড় ভুল করেন মামাবাবু। টাকার কথা অমন বলে বেড়ান কেন? ওটা ওর স্বভাব, সর্বত্র ওই করবেন, যেখানে বসবেন সেখানেই টাকার গল্প করেও আজ আসছেন বহুদিন, দেখাতে চান হাতে 2 পয়সা আছে। আমার মনে হয় ও স্বভাবটা ভালো নয়, বিশেষ করে এই পাড়া গাঁয়ে। একদিন আপনি একটু সাবধান করে দেবেন না? সে হবে না, তুমি ওকে জানো না, বড্ড একগুঁয়ে, কথা তো শুনবেনই না, আরও ভাববেন নিশ্চয়ই আমার কোনো মতলব আছে। আমি সেদিন কলকাতায় চলে এলাম বিকালের ট্রেনে। আমার ওপরওয়ালা নিবারণবাবু লিখেছেন খুব শিগগির আমায় একবার এলাহাবাদে যেতে হবে, বিশেষ একটা জরুরি কাজে। অফিসে যেতেই খবর পেলাম তিনি আর একটা কাজে 2 দিনের জন্য পাটনা গিয়েছেন। চলে আমার এলাহাবাদ যাবার খরচের টাকা ও একখানা চিঠি রেখে গিয়েছেন তার টেবিলের ড্রয়ারের মধ্যে। আমার কাছে তার ড্রয়ারের চাবি থাকে। ড্রয়ার খুলে চিঠিখানা পড়ে দেখলাম বিশেষ কোনো গুরুতর কাজ নয়, এলাহাবাদ গভর্নমেন্ট থাম্ব ইমপ্রেশন ব্যুরোতে যেতে হবে কয়েকটি দাগি বদমাইশের বুড়ো আঙুলের ছাপের একটা ফটো নিতে। মিস্টার সোম বুড়ো আঙুলের ছাপ সম্বন্ধে একজন অভিজ্ঞ ব্যক্তি। এলাহাবাদের কাজ শেষ করতে আমার লাগলো মাত্র 1 দিন, আর 10 দিন রয়ে গেলাম তবুও। সেদিন সকালবেলায় হঠাৎ মিস্টার সোমের এক টেলিগ্রাফ পেলাম। একটা জরুরি কাজের জন্য আমায় সেই দিনই কলকাতায় ফিরতে লিখেছেন। আমি যেন এলাহাবাদে দেরি না করি। ভোরে হাওড়ায় ট্রেন এসে দাঁড়াতেই দেখি মিস্টার সোম প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে আছেন। আমি একটু অবাক হয়ে গেলাম, কারণ এরকম কখনো উনি আসেন না। সুশীল, তুমি আজই মামার বাড়ি যাও। তোমার মামা কাল 2খানা আর্জেন্ট টেলিগ্রাম করেছেন তোমায় সেখানে যাবার জন্য। মামার বাড়ি? কারো অসুখ? সবাই ভালো আছে তো? সেসব নয় বলেই মনে হলো। টেলিগ্রামের মধ্যে কারো অসুখের উল্লেখ নেই। কোনো লোক আসেনি সেখান থেকে? না, আমি তার করে দিয়েছি। তুমি এলাহাবাদে গিয়েছো, আজই তোমার ফিরবার তারিখ, তাও জানিয়ে দিয়েছি। আমি বাসায় না গিয়ে সোজা শিয়ালদা স্টেশনে চলে এলাম মামার বাড়ি যাবার জন্য। মিস্টার সোম আমার সঙ্গে এলেন শিয়ালদা পর্যন্ত। বারবার করে
বলে দিলেন কোনো গুরুতর ঘটনা ঘটলে তাকে যেন খবর দিই। তিনি খুব উদ্বিগ্ন হয়ে রইলেন। মামার বাড়ি পা দিতেই, এসেছিস সুশীল? যাক, বড্ড ভাবছিলাম। কি ব্যাপার মামাবাবু, সবাই ভালো তো? এখানকার কিছু ব্যাপার নয়, শ্যামপুরের হরিশ গাঙ্গুলি মশাই খুন হয়েছেন। সেখানে এক্ষুনি যেতে হবে। গাঙ্গুলি মশাই, সেদিন যিনি মাছ ধরে গেলেন, খুন হয়েছেন? হ্যাঁ, চলো একেবারে সেখানে। শিগগির স্নানাহার করে নাও, কারণ সারাদিনই হয়তো কাটবে সেখানে। বেলা 2টোর সময় শ্যামপুরে এসে পৌঁছালাম। ছোট্ট গ্রাম, কখনো সেখানে কারো একটা ঘটি চুরি হয়নি, সেখানে খুন হয়ে গিয়েছে। সুতরাং গ্রামের লোকে দস্তুর মতো ভয় পেয়ে গেছে। গ্রামের মাঝখানে বারোয়ারি পূজা মণ্ডপে জড়ো হয়ে সেই কথারই আলোচনা করছে সবাই। আমার মামা এখানে এর পূর্বে অনেকবার এসেছিলেন এই ঘটনা উপলক্ষে। তা সকলের কথাবার্তা থেকে বোঝা গেল। আমার কথা বিশেষ কেউ জিজ্ঞাসা করলে না, বা আমার সম্বন্ধে কেউ কোনো আগ্রহও দেখালে না। কেউ জানে না আমি প্রাইভেট ডিটেকটিভ মিস্টার সোমের শিক্ষানবিশ ছাত্র। এসব অজপাড়াগায় ওর নাম কেউ শোনেনি। আমাকে সেখানে কে চিনবে? লাশ নিয়ে গিয়েছে? আজ সকালে নিয়ে গেল, পুলিশ এসেছিল। ব্যাপার কিভাবে ঘটলো? আজ হলো শনিবার, কবে তিনি খুন হয়েছেন? গ্রামের লোকে যেরকম বললে তাতে মনে হলো সে কথা কেউ জানে না। নানা লোক নানা কথা বলতে লাগলো। পুলিশের কাছেও এরা এই রকমই বলে ব্যাপারটাকে রীতিমতো গোলমেলে করে তুলেছে। আপনি কি মনে করে এখানে এনেছেন আমায়? তুমি সব ব্যাপার শুনে নাও। চলো, অনেক কথা আছে। এই খুনের রহস্য তোমায় আবিষ্কার করতে হবে। তবে বুঝবো, মিস্টার সোমের কাছে তোমায় শিক্ষানবিশ করতে দিয়ে আমি ভুল করিনি। এখানে কেউ জানে না তুমি কি কাজ করো, সে তোমার একটা সুবিধে। সুবিধেও বটে, আবার অসুবিধেও বটে। কেন? বাইরের বাজে লোককে কেউ আগ্রহ করে কিছু বলবে না। গোলমাল একটু থামলে একজন ভালো লোককে বেছে নিয়ে সব ঘটনা খুঁটিয়ে জানতে হবে। গাঙ্গুলি মশাইয়ের ছেলে কোথায়? সে লাশের সঙ্গে মহকুমায় গিয়েছে। সেখানে লাশ কাটাকুটি করবে ডাক্তারে, তারপর দাহ কার্য করে ফিরবে। লাশ দেখলে বড় সুবিধে হতো, সেটা আর হলো না। সেই জন্যই তো বলছি, তুমি কেমন কাজ শিখেছো এটা তোমার পরীক্ষা। এতে যদি পাশ করো তবে বুঝবো তুমি মিস্টার সোমের উপযুক্ত ছাত্র, নয়তো তোমাকে আমি আর ওখানে রাখবো না। এ আমার এক কথা চেনো। তারপর গাঙ্গুলি মশাইয়ের বাড়ি গেলাম। গিয়ে দেখি যেখানটাতে গাঙ্গুলি মশাইয়ের বাড়ি তার দুদিকে ঘন জঙ্গল। একদিকে দূরে একটা গ্রাম্য কাঁচা রাস্তা, একদিকে একটি হচ্ছে বাড়ি। আমি গাঙ্গুলি মশাইয়ের ছেলের কথা জিজ্ঞেস করে জানলাম সে এখনও মহাকুমা থেকে ফেরেনি। তবে একটি প্রৌঢ়ার সঙ্গে দেখা হলো। শুনলাম তিনি গাঙ্গুলি মশাইয়ের আত্মীয়া। গাঙ্গুলি মশাইকে শেষ দেখেছিলেন কবে? বুধবার। কখন? ওই বিকেল 5টার সময়। কিভাবে দেখেছিলেন? সেদিন হাটবার ছিল, উনি হাটে যাবার আগে আমার কাছে পয়সা চেয়েছিলেন। কিসের পয়সা? সুদের পয়সা। আমি ওর কাছে 2 টাকা ধার নিয়েছিলাম ও মাসে। আপনার পর আর কেউ দেখেছিল? গাঙ্গুলি মশাইয়ের বাড়ির ঠিক পশ্চিম গায়ে যে বাড়ি, সেদিকে আঙুল দিয়ে দেখিয়ে প্রৌঢ়া বললেন, ওই বাড়ির রায় পিসি আমার পরও তাকে দেখেছিলেন। আমি বৃদ্ধা রায়পিসির বাড়ি গিয়ে তাকে প্রণাম করতে বসো বাবা। তিনি একখানা পিঁড়ি বার করে দিয়ে বললেন, আপনি একা থাকেন নাকি এ বাড়িতে? হ্যাঁ বাবা, আমার তো আর কেউ নেই, মেয়ে জামাই আছে, তারাই দেখাশুনো করে। মেয়ে জামাই এখানে থাকেন? এখানেও থাকে, আবার তাদের দেশ এই এখান থেকে 4 ক্রোশ দূরে সাধুহাটি গাঁয়ে, সেখানেও থাকে। গাঙ্গুলি মশাইকে আপনি বুধবারে কখন দেখেন? রাত্রিরে যখন উনি হাট থেকে ফিরলেন তখন আমি বাইরে রোয়াকে বসে জব করছিলাম। তারপর ওর চোখে না দেখলে ওর গলার আওয়াজ শুনেছি ওই রাত 10টা পর্যন্ত। উনি ওর রান্নাঘরে রাঁধছিলেন আলো জেলে, আমি যখন শুতে যাই তখন পর্যন্ত। তখন রাত কত হবে?
তা কি বাবা জানি, আমরা পাড়া গাঁয়ের লোক, ঘড়ি তো নেই বাড়িতে। তবে তখন ফরিদপুরের গাড়ি চলে গিয়েছে, আমরা শব্দ শুনে বুঝি কখন কোন গাড়ি এলো আর গেল। একা থাকতেন আর রাত পর্যন্ত রান্না করছিলেন, এত কি রান্না? সেদিন মাংস এনেছিলেন হাট থেকে, মাংস সেদ্ধ হতে দেরি হচ্ছিল। আপনি কি করে জানলেন? পরে আমরা জেনেছিলাম, হাটে যারা ওর সঙ্গে একসঙ্গে মাংস কিনেছিল তারা বলেছিল। তাছাড়া যখন রান্নাঘর খোলা হলো, বাবা গো! বলে বৃদ্ধা যেন সে দৃশ্যের বিভৎসতা মনের পটে আবার দেখতে পেয়ে শিউরে উঠে কথা বলা বন্ধ করলেন। সঙ্গে যে প্রৌঢ়া আত্মীয়টি ছিলেন গাঙ্গুলি মশায়ের, তিনিও বললেন, ও বাবা, সে রান্নাঘরের কথা মনে হলে এখনো গা ডোল দেয়। কেন কেন? কি ছিল রান্নাঘরে? থালার চারিদিকে ভাত ছড়ানো, মাংসের ছিবড়ে আর হাড়গোড় ছড়ানো, বাটিতে তখনও মাংস আর ঝোল রয়েছে, ঘরের মেঝেতে ধস্তাধস্তির চিহ্ন। তিনি খেতে বসেছিলেন এবং তার খাওয়া শেষ হবার আগেই যারা তাকে খুন করে তারা এসে পড়ে। হ্যাঁ বাবা, এই সবাই দেখেছে, পুলিশও এসে রান্নাঘর দেখে গিয়েছে। সকলেরই মনে হলো ব্রাহ্মণের খাওয়া শেষ হবার আগে খুনিরা এসে তার উপর পড়ে। আচ্ছা বেশ, এ গেল বুধবার রাতের ব্যাপার। সেদিনই হাট ছিল তো? হ্যাঁ বাবা। তার পরদিন সকালে উঠে আমরা দেখলাম ওর ঘরের দরজা বাইরের দিকে তালা চাবি দেওয়া। প্রথমে সকলেই ভাবলে উনি কোথাও কাজে গিয়েছেন, ফিরে এসে রান্নাবান্না করবেন, কিন্তু যখন বিকেল হয়ে গেল ফিরলেন না, তখন আমরা ভাবলাম উনি ওর ছেলেদের কাছে কলকাতায় গেছেন। তারপর বৃহস্পতিবার গেল, শুক্রবার গেল। শুক্রবার বিকেলের দিকে বন্ধ ঘরের মধ্যে থেকে কিসের দুর্গন্ধ বেরোতে লাগলো। তাও সবাই ভাবলে ভাদ্র মাস, গাঙ্গুলি মশাই হয়তো তাল কুড়িয়ে ঘরের মধ্যে রেখে দিয়েছিলেন, তাই পচে অমন গন্ধ বেরোচ্ছে। শনিবার আপনারা কোন সময় টের পেলেন যে তিনি খুন হয়েছেন? শনিবারে আমি গিয়ে গ্রামের ভদ্রলোকদের কাছে সব বললাম। অনেকেই জানতো না যে গাঙ্গুলি মশাইকে এ কদিনকার দেখা যায়নি। তখন সকলেই এলো, গন্ধ তখন খুব বেড়েছে, পচা তালের গন্ধ বলে মনে হচ্ছে না। কি করলেন আপনারা? তখন সকালে জানলা খুলবার চেষ্টা করলে কিন্তু সব জানলা ভেতর থেকে বন্ধ, দৌড় ভাঙাই সাব্যস্ত হলো। পরে ঘরের দৌড় ভেঙে ঢোকা ঠিক নয়, এরপর যদি তা নিয়ে কোনো কথা ওঠে তখন চৌকিদার আর দফাদার ডেকে এনে তাদের সামনে দৌড় ভাঙা হলো। কি দেখা গেল? দেখা গেল তিনি ঘরের মধ্যে মরে পড়ে আছেন, মাথায় ভারী জিনিস দিয়ে মারার দাগ, মেঝে খুঁড়ে রাশিকৃত মাটি বার করা, ঘরের বাক্স প্যাটরা সব ভাঙা, ডালা খোলা, সব তছনছ করেছে জিনিসপত্র। তারপর ওর ছেলেদের টেলিগ্রাম করা হলো। এছাড়া আর কিছু আপনারা জানেন না? না বাবা, আর আমরা কিছু জানি না। গাঙ্গুলি মশায়ের প্রতিবেশিনী সেই বৃদ্ধাকে জিজ্ঞাসা করলাম, রাত্রে কোনো রকম শব্দ শুনেছিলেন গাঙ্গুলি মশায়ের বাড়ি থেকে? কিছু না, অনেক রাত্রিরে আমি যখন শুতে যাই তখন ও রান্নাঘরে আলো জ্বলতে দেখেছি। আমি ভাবলাম গাঙ্গুলি মশাই আজ এখনো দেরি করে রান্না করছেন। কেন এরকম ভাবলেন কেন? এত রাত পর্যন্ত তো উনি রান্নাঘরে থাকেন না, সকাল রাত্রিরেই খেয়ে শুয়ে পড়েন। বিশেষ করে সেদিন গিয়েছে ঘোর অন্ধকার রাত্রির অমাবস্যা, তার উপর টিপটিপ বৃষ্টি পড়তে শুরু হয়েছিল সন্ধ্যে থেকেই। তখন তো আর আপনি জানতেন না যে উনি হাট থেকে মাংস কিনে এনেছেন? না, এমন কিছুই জানি নে। হ্যাঁ বাবা, যখন এত করে জিজ্ঞেস করছো তখন একটা কথা আমার এখন মনে হচ্ছে। কি কি বলুন? উনি ভাত খাওয়ার পরে রোজ রাত্রিরে কুকুর ডেকে এঁটো পাতা কি পাতের ভাত তাদের দিতেন। রোজ রোজ ওর গলার ডাক শোনা যেত। সেদিন আমি আর তা শুনিনি। ঘুমিয়ে পড়েছিলেন হয়তো। না বাবা, বুড়ো মানুষ, ঘুম সহজে আসে না, চুপ করে শুয়ে থাকি বিছানায়। সেদিন আর ওর কুকুরকে ডাক দেওয়ার আওয়াজ আমার কানেই যায়নি। ভালো করে জেরা করার ফল অনেক সময় বড় চমৎকার হয়। মিস্টার সোম প্রায় বলেন,
লোককে বারবার করে প্রশ্ন জিজ্ঞাসা করবে, যা হয়তো তার মনে নেই বা খুঁটিনাটির ওপর সে তত জোর দেয়নি, তোমার জেরায় তারও মনে পড়বে। সত্য বার হয়ে আসে অনেক সময় ভালো জেরার গুণে। সেদিনই আমার সঙ্গে গাঙ্গুলি মশাইয়ের ছেলে শ্রীগোপালের দেখা হলো। সে তার পিতার দাহকার্য শেষ করে ফিরে আসছে, কাছা গলায় ঝুলিয়ে। আমি তাকে আড়ালে ডেকে নিজের প্রকৃত পরিচয় দিলাম। শ্রীগোপালের চোখ দিয়ে দরদর করে জল পড়তে লাগলো। সে আমাকে সব রকমের সাহায্য করবে প্রতিশ্রুতি দিলে। কারো ওপর আপনার সন্দেহ হয়? কার কথা বলবো বলুন? বাবার একটা দোষ ছিল, টাকার কথা জাহির করে বেড়াতেন সবার কাছে। কত জায়গায় এসব কথা বলেছেন, তাদের মধ্যে কে এ কাজ করলে কি করে বলি? আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব, কিছু মনে করবেন না। আপনার বাবার কত টাকা ছিল জানেন? বাবা কখনো আমাদের বলতেন না, তবে আন্দাজ 2000-এর বেশি নগদ টাকা ছিল না। সে টাকা কোথায় থাকতো? সেটা জানতাম। ঘরের মেঝেতে বাবা পুঁতে রাখতেন। কতবার বলেছি টাকা ব্যাংকে রাখুন, সেকেলে লোক, ব্যাংক বুঝতেন না। গাঙ্গুলি মশাইয়ের মৃত্যুর পর বাড়ি এসে আপনি মেঝে খুঁড়ে কিছু পেয়েছিলেন? মেঝে তো খুঁড়ে রেখেছিল যারা খুন করেছে তারাই, আমি 1 পয়সাও পাইনি। তবে একটা কথা বলি, 2000 টাকার সব টাকাই তো মেঝেতে পোঁতা ছিল না। বাবা টাকা ধার দিতেন কি না, কিছু টাকা লোকজনকে ধার দেওয়া ছিল। কত টাকা আন্দাজ? সেদিক থেকেও মজা শুনুন। বাবার খাতাপত্র সব ওই সঙ্গে চুরি হয়ে গিয়েছে। খাতা না দেখলে বলা যাবে না কত টাকা ধার দেওয়া ছিল। খাতাপত্র নিজেই লিখতেন? তার মধ্যে গোলমাল আছে। আগে নিজেই লিখতেন, ইদানিং চোখে দেখতে পেতেন না বলে একে ওকে ধরে লিখিয়ে নিতেন। কাকে কাকে দিয়ে লিখিয়ে নিতেন জানেন? বেশিরভাগ লেখাতেন শতগোপ বাড়ির ননি ঘোষকে দিয়ে। সে জমিদারি সেরেস্তায় কাজ করে, তার হাতের লেখাও ভালো। বাবার কথা সে খুব শুনত। ননি ঘোষের বয়স কত? 30-32 হবে। ননি ঘোষ লোক কেমন, তার উপর সন্দেহ হয়? মুশকিল হয়েছে, বাবা তো একজনকে দিয়ে লেখাতেন না। যখন যাকে পেতেন তখন তাকেই ধরিয়ে লিখিয়ে নিতেন। স্কুলের ছেলে গণেশ বলে আছে, ওই মুখুজ্জে বাড়ি থেকে পড়ে, তাকেও দেখে একদিন ডেকে এনেছেন। শুধু ননি ঘোষের ওপর সন্দেহ করে কি করব? আর কাকে দেখেছেন? আর মনে হচ্ছে না। আপনি হিসেবের খাতা দেখে বলে দিতে পারেন কোন হাতের লেখা কার? ননির হাতের লেখা আমি চিনি, তার হাতের লেখা বলতে পারি, কিন্তু সে খাতাই বা কোথায়? খুনেরা সে খাতা তো নিয়ে গিয়েছে। কাকে বেশি টাকা ধার দেওয়া ছিল জানেন? কাউকে বেশি টাকা দিতেন না বাবা। 10, 5, 20, বড়জোর 30-এর বেশি টাকা একজনকেও তিনি দিতেন না। শ্যামপুরের জমিদার বাড়ি সেবেলা খাওয়া দাওয়া করলাম। একটি বড় চত্বর, তার চারিধারে নারিকেল গাছের সারি, জামরুল গাছ, বোম্বাই আমের গাছ, আতা গাছ। বেশ ছায়াভরা উপবন, যেন ডিটেকটিভগিরি করে হয়তো ভবিষ্যতে খাবো। তা বলে প্রকৃতির শোভা যখন মন হরণ করে, এমন মেঘমেদুর বর্ষা দিনে গাছপালার শ্যামশোভা উপভোগ করতে ছাড়ি কেন? বসলুম এসে চত্বরের এক পাশে নির্জন গাছের তলায়। বসে বসে ভাবতে লাগলুম, কি করা যায় এখন। মামা বড় কঠিন পরীক্ষা আমার সামনে এনে ফেলেছেন। মিস্টার সোমের উপযুক্ত ছাত্র কিনা আমি, এবার তা প্রমাণ করার দিন এসেছে। কিন্তু বসে বসে মিস্টার সোমের কাছে যতগুলি প্রণালী শিখেছি খুনের কিনারা করবার, সবগুলি পাশ্চাত্য বৈজ্ঞানিক প্রণালী, স্কটল্যান্ড ইয়ার্ডের ডিটেকটিভের প্রণালী। এখানে তার কোনোটি খাটবে না। আঙুলের ছাপ নেওয়ার কোনো ব্যবস্থা তাড়াতাড়ি করা হয়নি। 7-8 দিন পরে এখন জিনিসপত্রের গায়ে খুনির আঙুলের ছাপ অস্পষ্ট হয়ে গিয়েছে। পায়ের দাগ সম্বন্ধেও ঠিক সেই কথা। খুন হওয়ার পর এত লোক গাঙ্গুলি মশাইয়ের ঘরে ঢুকেছে, তাদের সকলের পায়ের দাগের সঙ্গে খুনির পায়ের দাগ একাকার হয়ে তালগোল পাকিয়ে গিয়েছে।
গ্রামের কৌতূহলী লোকেরা আমায় কি বিপদেই ফেলেছে। তারা জানে না একজন শিক্ষানবিশ ডিটেকটিভের কি সর্বনাশ তারা করেছে। আর একটা ব্যাপার, খুনটা টাটকা নয়। 7 দিন আগে খুন হয়ে লাশ পর্যন্ত দাহ সব ফিনিশ, গোলমাল চুকে গিয়েছে। চোখে দেখেনি পর্যন্ত সেটা। অস্ত্রাঘাতের চিহ্নগুলি দেখলেও তো যা হয় একটি ধারণা করা যেত। এ একেবারে অন্ধকারে ঢিল ছোঁড়া, ভীষণ সমস্যা। মিস্টার সোমকে কি একখানা চিঠি লিখে তার পরামর্শ চেয়ে পাঠাবো? এমন অবস্থায় পড়লে তিনি নিজে কি করতেন জানাতে বলবো? কিন্তু তাও তো উচিত নয়। মামা যখন বলেছেন এটা যদি আমার পরীক্ষা হয়, তবে পরীক্ষার হলে যেমন ছেলেরা কাউকে কিছু জিজ্ঞেস করে নেয় না, আমায় তাই করতে হবে। যদি এর কিনারা করতে পারি, তবে মামা বলেছেন আমাকে এ লাইনে রাখবেন, নয়তো মিস্টার সোমের কাছ থেকে ছাড়িয়ে নেবেন। নিয়ে হয়তো কোনো আর্টিস্টের কাছে রেখে ছবি আঁকতে শেখাবেন, বা বড় দর্জির কাছে রেখে শার্ট তৈরি, পাঞ্জাবি তৈরি শেখাবেন। তবে শিক্ষানবিশের প্রথম পরীক্ষা হিসাবে পরীক্ষা যে বেশ কঠিন, এতে কোনো ভুল নেই। বসে বসে আরও অনেক কথা ভাবলুম। হিসেবের খাতা যে লিখত সে নিশ্চয়ই জানতো ঘরে কত টাকা মজুত, বাইরে কত টাকা ছড়ানো। তার পক্ষে জিনিসটা জানা যত সহজ, অপরের পক্ষে তত সহজ নয়। এ বিষয়ে একটা গোলমাল আছে। গাঙ্গুলি মশাই টাকার গর্ব মুখে করে বেড়াতেন যেখানে সেখানে। কত লোক শুনেছে, কত লোক হয়তো জানতো। একটা কথা আমার হঠাৎ মনে এলো, কিন্তু কাকে কথাটা জিজ্ঞেস করি? ননী ঘোষের বাড়ি গিয়ে ননী ঘোষের সঙ্গে দেখা করা একবার বিশেষ দরকার। তাকেই এ কথা জিজ্ঞেস করতে হবে। সে নাও বলতে পারে অবশ্য, তবুও একবার জিজ্ঞেস করতে দোষ নেই। ননী ঘোষ বাড়িতেই ছিল, আমায় সে চেনে না। একটু তাচ্ছিল্য ব্যস্ততার সঙ্গে বললে, কি দরকার বাবু? বাড়ি কোথায় আপনার? তোমার সঙ্গে দরকারি কথা আছে, ঠিক উত্তর দাও। মিথ্যে বললে বিপদে পড়ে যাবে। ননির মুখ শুকিয়ে গেল। দেখলাম সে ভয় পেয়েছে। বুঝেছে যে আমি গাঙ্গুলি মশাইয়ের খুন সম্পর্কে তদন্ত করতে এসেছি। নিশ্চয়ই পুলিশের সাদা পোশাক পরা ডিটেকটিভ। বাবু, যা জিজ্ঞাসা করেন করুন। গাঙ্গুলি মশাইয়ের খাতা তুমি লিখতে? তাই আমিও লিখেছি 2-1 দিন। আর ওই গণেশ বলে একটা স্কুলের ছেলে আছে, তাকে দিয়েও। স্কুলের ছেলের কথা হচ্ছে না, তুমি লিখতে কি না? আগে তা লিখতাম। কতদিন লিখছো? মিথ্যে কথা বললেই ধরা পড়ে যাবে। ঠিক বলবে। প্রায় লিখতাম, 2 বছর ধরে লিখছি। আর কে লিখতো? এই যে স্কুলের ছেলে গণেশ। তার কথা ছেড়ে দাও। তার বয়স কত? 15-16 হবে। আর কে লিখতো? আর সরফরাজ তরফদার লিখতো, সে এখন। সরফরাজ তরফদারের বয়স কত? কি করতো? সে এখন মারা গিয়েছে। বাদ দাও সে কথা। কতদিন মারা গিয়েছে? 2 বছর হবে। এইবার একটা কথা জিজ্ঞেস করি, গাঙ্গুলি মশায়ের কত টাকা বাইরে ছিল জানো? প্রায় 2000 টাকা। মিথ্যে বলো না, খাতা পুলিশের হাতে পড়েছে। মিথ্যে বললে মারা যাবে। না বাবু, মিথ্যে বলিনি, 2000 হবে। ঘরে মজুদ কত ছিল? তা জানি নে। আবার বাজে কথা, ঠিক বলো। বাবু, আমায় মেরেই ফেলুন আর যাই করুন, মজুদ টাকা কত তা আমি কি করে বলবো? গাঙ্গুলি মশাই আমায় সে টাকা দেখায়নি তো। খাতায় মজুদ, তবে লেখা থাকতো না। একটা আন্দাজ তো আছে। আন্দাজ কি ছিল বলে তোমার মনে হয়? আন্দাজ আর 700-800 টাকা। কি করে আন্দাজ করলে? ওর মুখের কথা থেকেই তাই আন্দাজ হতো। গাঙ্গুলি মশায়ের মৃত্যুর কতদিন আগে তুমি শেষ খাতা লিখেছিলে? প্রায় 2 মাস আগে। 2 মাসের মধ্যে আমি খাতা লিখিনি, আপনার পায়ে হাত দিয়ে বলছি। তাছাড়া খাতা বেরোলে হাতের লেখা দেখেই তো আপনি বুঝবেন। কোনো মোটা টাকা কি তাঁর মরণের আগে কোনো খাতকে শোধ করেছিল বলে তুমি মনে করো? না বাবু, ঊর্ধ্ব সংখ্যা 30 টাকার বেশি তিনি কাউকে ধার দিতেন না, সেটা খুব ভালো করেই জানি। মোটা টাকা মানে 200-100 টাকা কাউকে তিনি কখনো দেননি। এমন তো হতে পারে 5 জন খাতকে 30 টাকা করে
শোধ দিয়ে গেল একদিনে। 150 টাকা হলো। তা হতে পারে বাবু, কিন্তু তা সম্ভব নয়। একদিনে 5 জন খাতকে টাকা শোধ দেবে না। আর একটা কথা বাবু, চাষি খাতক সব ভাদ্র মাসে ধান হবার সময় নয় এখন। যে চাষি প্রজারা টাকা শোধ দিয়ে যাবে তা মনে হয় না। ওরা শোধ দেয় পৌষ মাসে, আবার ধান নেয় ধান পাট বুনবার সময় চৈত্র বৈশাখ মাসে। এ সময় লেনদেন বন্ধ থাকে। কোনো কিছু সন্ধান পাওয়া গেল না ননির কাছে। তবুও আমার সন্দেহ সম্পূর্ণরূপে গেল না। ননি হয় সম্পূর্ণ নির্দোষ, নয়তো সে অত্যন্ত ধূর্ত। মিস্টার সোম একটা কথা সব সময় বলেন, বাইরের চেহারা বা কথাবার্তা দ্বারা কখনো মানুষের আসল রূপ জানবার চেষ্টা করো না, করলেই ঠকতে হবে। ভীষণ চেহারার লোকের মধ্যে অনেক সময় সাধু পুরুষ বাস করে, আবার অত্যন্ত সুশ্রী ভদ্রবেশী লোকের মধ্যে সমাজের কণ্টকস্বরূপ দানব প্রকৃতির বদমাইশ বাস করে। এ আমি যে কতবার দেখেছি। ননির বাড়ি থেকে ফিরে এসে গাঙ্গুলি মশাইয়ের বাড়ির পিছনটা একবার ভালো করে দেখবার জন্য গেলাম। গাঙ্গুলি মশাইয়ের বাড়িতে একখানা মাত্র খড়ের ঘর, তার সঙ্গে লাগোয়া ছোট্ট রান্নাঘর। আপনার পিতার হত্যাকারীকে যদি খুঁজে বার করতে পারি, আপনি খুব খুশি হবেন। খুশি কি? আপনাকে 500 টাকা দেব। টাকা দিতে হবে না, আমায় সাহায্য করুন। আর কাউকে বিশ্বাস করতে পারি না। নিশ্চয়ই করব। বলুন কি করতে হবে? আমার সঙ্গে সঙ্গে আসুন আপাতত, তারপর বলবো যখন যা করতে হবে। আচ্ছা চলুন তো, বাড়ির পিছন দিকটা একবার দেখি। বড় জঙ্গল, যাবেন ওদিকে? জঙ্গল দেখলে তো আমাদের চলবে না, চলুন দেখি। সত্যই ঘন আগাছার জঙ্গল আর বড় বড় বন্য গাছের ভিড় বাড়ির পেছনেই। পাড়াগায়ে যেমন হয়ে থাকে, বিশেষ করে এই শ্যামপুরে জঙ্গল একটু বেশি। বড় বড় ভিটে লোকশূন্য ও জঙ্গলাবৃত হয়ে পড়ে আছে বহুকাল থেকে। ম্যালেরিয়ার উৎপাতে দেশ উচ্ছন্ন হয়ে গিয়েছিল 20-30 বছর আগে। এখন পাড়ায় পাড়ায় নলকূপ হয়েছে জেলা বোর্ডের অনুগ্রহে। ম্যালেরিয়াও অনেক কমেছে, কিন্তু লোক আর ফিরে আসেনি। জঙ্গলের মধ্যে বর্ষার দিনে মশার কামড় খেয়ে হাত পা ফুলে উঠল। আমি প্রত্যেক স্থান তন্ন তন্ন করে দেখলাম। 7-8 দিনের পূর্বের ঘটনা। পায়ের চিহ্ন যদি কোথাও থাকতে পারে তবে এইখানেই তা থাকা সম্ভব, কিন্তু জায়গাটা থেকে হতাশ হতে হলো। জমিটা মুথে ঘাসে ঢাকা। বর্ষায় সে ঘাস বেড়ে হাত খানেক লম্বা হয়েছে। তার উপর পায়ের দাগ থাকা সম্ভবপর নয়। আমার মনে হলো খুনি রাত্রে এসেছিল ঠিক এই পথে। সামনের পথ লোকালয়ের মধ্যে দিয়ে কখনোই সে পথে আসতে সাহস করেনি। অনেকক্ষণ তন্ন তন্ন করে খুঁজে দেখেও সন্দেহজনক কোনো জিনিস চোখে পড়ল না। কেবল এক জায়গায় একটা শ্যাওড়া গাছের ডাল ভাঙা অবস্থায় দেখে আমি গাঙ্গুলি মশাইয়ের ছেলেকে বললাম, এই ডালটা ভেঙে কে দাঁতন করেছিল? আপনি? না, আমি এ জঙ্গলে দাঁতন কাঠি ভাঙতে আসবো কেন? তাই জিজ্ঞেস করছি। আপনি কি করে জানলেন ডাল ভেঙে কেউ দাঁতন করেছে? ভালো করে চেয়ে দেখুন, একরকম ঘুরিয়ে ঘুরিয়ে মুচড়ে ভেঙেছে ডালটা। তাছাড়া এতগুলি শ্যাওড়া ডালের মধ্যে একটি মাত্র ডাল ভাঙা, মানুষের হাতে ভাঙা, বেশ বোঝা যাচ্ছে। দাঁতন কাঠি সংগ্রহ ছাড়া অন্য কী উদ্দেশ্যে এভাবে একটি ডাল কেউ ভাঙতে পারে? আপনার তো একবার চোখ তো অদ্ভুত, আমার তো মশাই চোখেই পড়তো না। আচ্ছা দেখে বলুন তো, কতদিন আগে এ ডালটা ভাঙা হয়েছে? অনেক দিন আগে। খুব বেশি দিন আগে না। মোচড়ানো অংশের গোড়াটা দেখে মনে হয় 6-7 দিন আগে। এর চেয়েও নিখুঁতভাবে বলা যায়। ওই অংশের সেলুলোজ অনুবীক্ষণ দিয়ে পরীক্ষা করলে ধরা পড়বে। আমি এই গাছের ভাঙা ডালটা কেটে নিয়ে যাব। একটা দা আনুন তো দয়া করে। গাঙ্গুলি মশাইয়ের ছেলের মুখ দেখে বুঝলাম সে বেশ একটু অবাক হয়েছে। ভাঙা দাঁতন কাঠি নিয়ে আমার এত মাথা ব্যথার কারণ কি বুঝতে পারছে না। সে পিছন ফিরে দা আনতে যেতে উদ্যত হলো, কিন্তু 2-4 পা গিয়েই থমকে দাঁড়িয়ে ঘাসের মধ্যে থেকে কি একটা জিনিস হাতে তুলে নিয়ে বললে, এটা কি? আমি তার হাত থেকে জিনিসটা নিয়ে দেখলাম
সেটা একটা কাঠের ছোট্ট গোলাকৃতি পাত। ভালো করে আলোয় নিয়ে এসে পরীক্ষা করে দেখলাম পাতের গায়ে একটা খোদাই কাজ, একটা ফুল, ফুলটার নিচে একটি শেয়ালের মতো জানোয়ার। এটা কি বলুন তো? আমি বুঝতে পারলাম না কি জিনিস এটা হতে পারে, তাও আন্দাজ করতে পারলাম না। জিনিসটা হাতে নিয়ে সেখান থেকে চলে এলাম। যাবার আগে শেওড়া গাছের ভাঙা ডালের গোড়াটা কেটে নিয়ে এলাম। পরদিন থানায় গিয়ে দারোগা বাবুর সঙ্গে দেখা করে আমার পরিচয় দিলাম। তিনি আমায় সমাদর করে বসালেন, আমায় বললেন তাঁর দ্বারা যতদূর সাহায্য হওয়া সম্ভব তা তিনি করবেন। আপনি এ সম্বন্ধে কিছু তদন্ত করেছেন? তদন্ত করা শেষ করেছি, তবে আসামি বার করা ডিটেকটিভ ভিন্ন সম্ভব নয় এক্ষেত্রে। ননী ঘোষকে আমার সন্দেহ হয়। আমারও হয়, কিন্তু ওর বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করা সহজ হবে না। ওকে চালান দিন না, ভয় খেয়ে যাক। খুনের রাত্রে ও অনুপস্থিত ছিল, কোথায় ছিল তার সন্তোষজনক প্রমাণ দিতে পারেনি। আপনি ওকে চালান দিতে পরামর্শ দেন? দিলে ভালো হয়। এর মধ্যে আর একটা উদ্দেশ্য আছে, বুঝেছেন নিশ্চয়ই। এতদিন পুলিশের চাকরি করে তার বুঝিনি মশাই, ওকে চালান দিলে সত্যিকার হত্যাকারী কিছু অসতর্ক হয়ে পড়বে এবং যদি গা ঢাকা দিয়ে থাকে তবে বেরিয়ে আসবে, এই তো? ঠিক তাই। যদিও ননী ঘোষকে আমি বেশ সন্দেহ করি, লোকটা ধূর্ত প্রকৃতির। কাল আমি লোকজন নিয়ে গ্রামে গিয়ে ডেকে বলবো ননীকে কালই চালান দেব। চালান দেওয়ার সময় গ্রামের সব লোকের সেখানে উপস্থিত থাকা দরকার। দারোগা বাবু বললেন, দাঁড়ান, একটা কথা আছে। হিসেবের খাতার একখানা পাতা সেদিন কুড়িয়ে পেয়েছিলাম গাঙ্গুলি মশাইয়ের ঘরে, পাতাখানা একবার দেখুন। একখানা হাত চিঠে কাগজের পাতা নিয়ে এসে দারোগাবাবু আমার হাতে দিলেন। এ তো ননির হাতের লেখা নয়। না, এ গণেশের হাতের লেখাও নয়। সরফরাজ তরফদারও নয়, কারণ সে মারা যাওয়ার পরে লেখা। তারিখ দেখুন। তবে খুনের একদিন আগে এ লেখা হয়েছে, 4 মাসেরও বেশি আগে। ব্যাপারটা ক্রমশ জটিল হয়ে পড়ছে মশাই। আমি একটা জিনিস আপনাকে তবে দেখাই। দারোগাবাবুর হাতে কাঠের পাতটা দিয়ে বললাম, এই জিনিসটা দেখুন। কি এটা? কি জিনিসটা তা ঠিক বলতে পারবো না, তবে গাঙ্গুলি মশাইয়ের বাড়ির পিছনের জঙ্গলে এটা কুড়িয়ে পেয়েছি। আর একটা জিনিস দেখুন বলে শেওড়ালের গোড়াটা তার হাতে দিতেই তিনি অবাক হয়ে আমার মুখের দিকে চেয়ে বললেন, এ তো একটা শুকনো গাছের ডাল, এতে কি হবে? ওতেই একটা মস্ত সন্ধান দিয়েছে। জানেন, যে খুন করেছে সে ভোর রাত পর্যন্ত গাঙ্গুলি মশাইয়ের বাড়ি ছাড়েনি। ভোরের দিকে রাত পোহাতে দেরি নেই দেখে সরে পড়েছে। যাওয়ার সময় অভ্যাসের বশে শেওড়া ডালের দাঁতন করেছে। দারোগা মশাই হো হো করে হেসে উঠে বললেন, আপনারা যে দেখছি মশাই স্বপ্ন রাজ্যে বাস করেন। এত কল্পনা করে পুলিশের কাজ চলে? কোথায় একটা দাঁতন কাঠির ভাঙা গোড়া? আমি জানি, আমার গুরু মিস্টার সোম একবার একটা ভাঙা দেশলাইয়ের কাঠিকে সূত্র ধরে আসামি পাকড়েছিলেন। বেশ, আপনিও ধরুন না দাঁতন কাঠি থেকে, আমার আপত্তি কি? যদি আমি এটাকে এত প্রয়োজনীয় মনে না করতাম, তবে এটা এতদিন সঙ্গে নিয়ে বেড়াই। যে দুটো জিনিস পেয়েছি তাদের মধ্যে পরস্পর সম্বন্ধ আছে, এও আমার বিশ্বাস। কীরকম? যে দাঁতন কাঠি ভেঙেছে তার বা তাদের দলের লোকেরা এই কাঠের পাতখানাও। পাতাখানা কি? সে কথা পরে বলবো। আর একটা সন্ধান দিয়েছে এই দাঁতন কাঠিটা। কি? সেটা এই, দোষীর বা দোষীর দলের কারো দাঁতন করবার অভ্যেস আছে। দাঁতন করবার যার প্রতিদিনের অভ্যাস নেই, সে এরকম দাঁতন নিপুণভাবে মোচড় দিয়ে ভাঙতে জানবে না। এবং সম্ভবত সে বাঙালি এবং পল্লীগ্রামবাসী। হিন্দুস্থানিরা দাঁতন করে, কিন্তু দেখবেন তারা শেওড়া ডালের দাঁতন করতে জানে না। তারা নিম বা বাবলা গাছের দাঁতন কাঠি ব্যবহার করে সাধারণত। এ লোকটা বাঙালি, এ বিষয়ে ভুল নেই। সেই দিনই আমি কলকাতায় মিস্টার সোমের সঙ্গে দেখা করলাম। শেওড়ালের গোড়াটা আমি তাকে দেখাইনি, কাঠের পাতটা তার হাতে দিয়ে বললাম, এটা কি বলে আপনি মনে করেন?
তিনি জিনিসটা দেখে বললেন, এ তুমি কোথায় পেলে? সে কথা আপনাকে এখন বলবো না, ক্ষমা করবেন। এটা আসামের মিশমি জাতির মধ্যে প্রচলিত রক্ষা কবচ। দেখবে, আমার কাছে আছে। মিস্টার সোমের বাড়িতে নানা দেশের অদ্ভুত জিনিসের একটি প্রাইভেট মিউজিয়াম মতো আছে। তিনি তার সংগৃহীত দ্রব্যগুলির মধ্যে থেকে সেই রকম একটা কাঠের পাত এনে আমার হাতে দিলেন। আপনারটা একটু বড়, কিন্তু চিহ্ন একই, ফুল আর শেয়াল। এটা ফুল নয়, নক্ষত্র দেবতার প্রতীক, আর নিচে উপাসনাকারী মানুষের প্রতীক পশু। কোন দেশের জিনিস বললেন? নাগা পর্বতের নানা স্থানে এ কবচ প্রচলিত, বিশেষ করে ডিব্রুসদিয়া অঞ্চলে। আমি তার হাত থেকে আমার পাতটা নিয়ে তারপর বললাম, এই শেওড়া ডালটা কদিনের ভাঙা বলে মনে হয়? তিনি বললেন, ভালো করে দেখে দেব? আচ্ছা, বসু। সেটা নিয়ে ঘরের মধ্যে ঢুকে একটু পরে ফিরে এসে বললেন, 8-9 দিন আগে ভাঙা। আমি তার কাছ থেকে বিদায় নিয়ে চলে এলাম নিজের বাসায়।